আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসে সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত। অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমাধ্যম ব্যবস্থাপনার ঘাটতি পূরণে সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে একটি কমিশন গঠনের চিন্তা করছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের। চট্টগ্রামে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা। পাওয়া যাবে ভূমি সংক্রান্ত সকল সেবা। দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি। এবং চট্টগ্রামে আঞ্চলিক পর্যায়ে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা শুরু। জেলা ক্রীড়া স্টেডিয়ামে নিয়ে ষড়যন্ত্র না করার পরামর্শ সিটি মেয়রের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও মরহুমের নামাজে জানাজায় স্পিকার, বিএনপি মহাসচিব, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে মিজানুর রহমান সিনহার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপবৃন্দ। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার ভোরে মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেন। রব্বায়ানি সগীরা, মৃত্যুর সময় কষ্ট দিও না, আমাদের সকলের জবানে ঈমানের সাথে জারি করে দিও তোমার ওই সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় সবার সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে একটি কমিশন গঠন করতে পারে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত সংগঠন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, দেরিতে হলেও এমন সংগঠন ইতিবাচক। এমন উদ্যোগ মন্ত্রণালয়ের কাজকে বেগবান করতে সহায়তা করবে বলে জানান তিনি। এ সময় নবগঠিত সংগঠন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্যরা বলেন, গত 17 বছরের তোষামোদী সংস্কৃতি তারা চান না। তারা চান দায়িত্বশীল সাংবাদিকতা, যেখানে জবাবদিহিতা নিশ্চিত করাই হবে প্রধান কাজ। সকল পক্ষেরই একটা ধারণাগত ঘাটতি আছে, কিন্তু এরকম একটা আধুনিক সভ্যতার প্রয়োজনীয় উপাদানকে কিভাবে
প্রাতিষ্ঠানিক চরিত্র দিতে হয়, এই উদ্যোগ অথবা এই চিন্তাটা কোনো অংশীদারদের পক্ষ থেকেই তেমন একটা কিন্তু নেওয়া হয় নাই। এবং এটা এমন একটা জগৎ, যেই জগতে অবশ্যই সরকার নিজেও একজন অংশীদার এবং অন্যরাও অংশীদার। ফলে এর ব্যবস্থাপনাটা হতেই হবে এমনভাবে সরকারকে, একদিকে যেমন নিজে একজন প্লেয়ার হিসাবে তার দায় দায়িত্ব পালন করতে হবে, অপরদিকে অন্যান্য প্লেয়ারদের জন্য একটা ফেয়ার গেম প্লে করার রেসপন্সিবিলিটি কিন্তু সরকারকে নিতে হবে। যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়ার্সি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। জুলাই গণ আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে আজ রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে কড়া প্রহরায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 9 এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আবু সাঈদকে হত্যায় উস্কানি, প্ররোচনা ও দায়িত্বে অবহেলার। ট্রাইব্যুনালে বিচার চলাকালীন শুরু থেকেই তিনি পলাতক ছিলেন। 33,497 কোটি টাকা ব্যয়ে প্রমত্তা পদ্মার বুকে ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। এর মূল অবকাঠামোটি নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা উপজেলায়। প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ ওই ব্যারেজে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস এবং 2টি ফিশ পাস রাখা হবে। এই ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। 2033 সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী জুলাই মাসে প্রথম ধাপের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এই ব্যারেজের মাধ্যমে 24 জেলায় সেচের পানি সংকট দূর হবে, যার ফলে প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে। সুমন মাহমুদের রিপোর্ট। পদ্মা নদীর উপর ব্যারেজ নির্মাণ প্রকল্পের অনুমোদন পেলেও বিষয়টি নিয়ে আগেও বিভিন্ন সরকারের সময় আলোচনা হয়েছে, কিন্তু আলোর মুখ দেখেনি। এবার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে 2.01 কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ প্রকল্পটি নির্মাণ করতে যাচ্ছেন। প্রায় 33,500 কোটি টাকার এই মেগা প্রকল্পটি কেবল একটি কনক্রিটের অবকাঠামো নয়, এটি দেশের 24টি জেলার স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করবে। শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচ সুবিধার মাধ্যমে প্রকল্পের সংশ্লিষ্ট নদী অববাহিকার কৃষি, মৎস্য ও গ্রামীণ অর্থনীতিতে এক যুগান্তকারী বিপ্লব নিয়ে আসবে। এই ধরনের একটি প্রজেক্ট আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন হওয়া দরকার, এবং যেহেতু আমরা আরও অনেক বড় বড় প্রজেক্ট করেছি, অতএব ফাইন্যান্সিয়াল আমার কাছে মনে হয় না যে খুব একটা কনস্ট্রেইন। আমার কাছে আরেকটি চ্যালেঞ্জ যেটা মনে হয় যে আপনি দেখবেন যে যখনই কোনো আমরা একটি ব্যারেজ করি, সেই ব্যারেজে সাধারণত আমরা নদীর, যেমন আপনি যদি তিস্তা ব্যারেজ দেখে থাকেন, তিস্তা ব্যারেজে সাধারণত আমরা নদীর এক পাড়ে করে তারপর নদীটাকে কানেকশন করে দিয়েছি। কিন্তু এখানে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পুরো পদ্মা নদীর উপর ব্যারেজটা করতে হবে। এই ব্যবস্থাপনাটাকে আমাদের ওইভাবে চিন্তা করতে হবে যখন আমরা কনস্ট্রাকশনের সময় হাত দিব। তার জন্য এই ধরনের অভিজ্ঞতা আমি বলবো আমাদের যে চায়না, তাদের এই ধরনের অভিজ্ঞতা আছে, কনস্ট্রাকশনের অভিজ্ঞতা, এই ধরনের অভিজ্ঞতা ভারতের আছে, এবং কিছুটা এই সিমিলার টাইপের স্ট্রাকচার করার অভিজ্ঞতা নেদারল্যান্ড গভর্নমেন্টের আছে। আমি বলবো তাদের কাছ থেকে যদি এই পূর্ব অভিজ্ঞতা আমরা নিতে পারি, তাহলে যে চ্যালেঞ্জগুলো বলছি আমি, বিশেষ করে ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জগুলো, সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। প্রায় 2.01 কিলোমিটার দীর্ঘ ব্যারেজে 78টি সিম্পলওয়ে, 18টি আন্ডার স্লাইস এবং 2টি ফিশ পাস রাখা হবে। আর এ ব্যারেজের মাধ্যমে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করার সম্ভাবনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইসামতি নদীর পানি প্রবাহ পুনরুজ্জীবিত করা হবে। একই সঙ্গে নদীর তীরবর্তী এলাকার জীববৈচিত্র্য রক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের প্রায় 1/3, আমরা যেটা বলে থাকি প্রায় 46,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া বেনিফিট হবে যদি আমরা এই পদ্মা ব্যারেজটা করে থাকি। খাদ্যশস্য যে উৎপাদন যেটা বাড়বে, আমরা হিসাব করে দেখেছি যে প্রায় 24 লক্ষ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। এছাড়া প্রায় 2.5 লক্ষ টন মৎস্য উৎপাদন বাড়বে, অতিরিক্ত এগুলো সবই। এবং আমাদের যে খাদ্য নিরাপত্তা যেটা কথা বলি, ফুড সিকিউরিটিতে এটা একটা বিরাট অবদান রাখবে। পদ্মা ব্যারেজ আমরা জানি আমাদের উত্তরাঞ্চলের ব্যাপক অংশ এই শুকনো মৌসুমে শুকিয়ে যায়,
পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে চাষাবাদের মাধ্যমে আমাদের এগ্রিকালচারাল আউটপুট বাড়ানোর জন্য একটা বড় ধরনের সুযোগ আসবে। নিশ্চয়ই এই প্রজেক্টের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়েছে। এখানে ওদের জলবিদ্যুৎ উৎপাদন করারও একটা সুযোগ থাকবে, যেটা রিনিউয়েবল এনার্জি অথবা ন্যাচারাল এনার্জি হিসাবে খুবই উপকারী হবে, এবং এটা আমি মনে করি জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউশন করবে, একটা গুড পার্সেন্টেজ যোগ হবে আমাদের জিডিপিতে। সো আমি মনে করি এই প্রজেক্টটা সরকার যথাযথভাবে ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যানালাইসিস করে যদি যথাসময়ে করতে পারে, দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা প্রকল্প হিসেবে এটা একটা সার্থক প্রজেক্ট হয়ে উঠবে। পদ্মা ব্যারাজের মাধ্যমে নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ ফিরলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের লবণাক্ততার বিস্তার কমবে, সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষা পাবে এবং সেচ ও নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি হবে। সব মিলিয়ে এ প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৮,০০০ কোটি টাকার আর্থসামাজিক সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। সারা বিশ্বের ন্যায় আজ বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ডিজিটাল জীবনধারা সংযোগে স্থিতি সহনশীলতায় শক্তি। দিবসটিকে সামনে রেখে দ্রুতগতির ইন্টারনেট, 5G ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বড় লক্ষ্য তুলে ধরছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান, সাইবার নিরাপত্তা ও এআই নীতিমালা ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। এমন এক সময়ে এবার পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস, যখন বাংলাদেশের প্রযুক্তি খাত ঘিরে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার স্বপ্ন। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে 10 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতকে সম্প্রসারণ করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় প্রযুক্তি সেবা পৌঁছে দিতে দেশব্যাপী লাস্ট মাইল ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চল, চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার। প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমরা একটা করে টিআই এবং ফ্রিল্যান্স একটা করে ট্রেনিং সেন্টার করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা শিক্ষা দিতে চাই। টেলিকমিউনিকেশন আইসিটি সেক্টর একটা থ্রাস্ট সেক্টর কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি। জনগণের কাছে সেবা নেওয়া যায়, সেবা দেওয়া যায়, সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। শুধু ইন্টারনেট বিস্তার নয়, ভবিষ্যৎ প্রযুক্তির প্রস্তুতিও নিচ্ছে সরকার। ধাপে ধাপে বিভাগীয় শহর, বিমানবন্দর ও শিল্পাঞ্চলে 5G সম্প্রসারণের পাশাপাশি এআই, ক্লাউড, ডেটা সেন্টার, আইওটি ও স্মার্ট কানেক্টিভিটি ভিত্তিক সেবা চালুর জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। টেলিকম খাতে ব্যয় কমানো এবং সেবার মান উন্নয়নের জন্য অবকাঠামো শেয়ারিং, নিরপেক্ষ ডেটা সেন্টার, ক্যারিয়ার নিউট্রাল সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করছে, এবং একই সঙ্গে দেশি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। উন্নত বিশ্ব আর কোন দিকে যাচ্ছে, আমাদের দিকে যেতে হবে। সরকারের লক্ষ্য আগামী 5 বছরে জিডিপিতে টেলিকম খাতের অবদান 8% থেকে বাড়িয়ে 15% উন্নীত করা, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা যেরকম ডেটা সেন্টার অ্যান্ড কানেক্টিভিটি আমাদের ইমপ্রুভ করতে হবে, ইন দ্য সেম টাইম we have to improve our cyber security. How I view AI, it's not a threat, it's an opportunity for Bangladesh. It's a huge opportunity for Bangladesh. গত 15-20 বছরে যেসব ক্ষেত্রে, যেসব কান্ট্রি যে আমরা পিছিয়ে পড়েছি টেকনোলজি ডিপ্লয়মেন্টে, টেকনোলজি অ্যাডাপ্টেশনে, AI has given us an opportunity to leapfrog all the deficiency. তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরিকল্পনা নয়, দীর্ঘমেয়াদী সমন্বিত মাস্টার প্ল্যান বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। আগামী 5 থেকে 10 বছরের প্রযুক্তি রূপকল্প নির্ধারণে একটি জাতীয় কৌশল জরুরি বলে মত তাদের। এখন যে নতুন সরকার আছেন, যে তাদের দরকার হচ্ছে যে তার আরবান এবং রুরালের যে ডিজিটাল ডিভাইড, তার সেই টার্গেটটা ঠিক করা দরকার অ্যাকচুয়ালি। যে তার মানে আমরা বলবো যে প্রথমেই দরকার একটা ন্যাশনাল মাস্টার প্ল্যান, যে সে লাইক 5, 10, 15 ইয়ার্সের মধ্যে কী অ্যাচিভ করতে চায়, কতটুকুন গ্রামকে সে ডিজিটাল ইকোনমির আওতায় আনতে চায়, এবং সেই ভাবনার আলোকে তখন তাকে দেখতে হবে ইনফ্রাস্ট্রাকচারটা কি করতে হবে। আমার ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, এটা আমরা চাই কমিয়ে নিয়ে আসুক। আরেকটা পয়েন্ট হচ্ছে, যখনই আপনি লোকাল কিছু প্রডিউস করবেন, তখন আসে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, রেগুলেটরি, প্রত্যেককে একসাথে কাজ করতে হবে আসলে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কেন্দ্র করে দ্রুত নীতিমালা প্রণয়ন না হলে ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে। তাই প্রযুক্তির প্রসারের পাশাপাশি নিরাপত্তা, দক্ষ মানব সম্পদ ও উদ্ভাবনকে সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দ্রুত একটি শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে ফরাসি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ইরানেরও স্বার্থ রয়েছে। এদিকে নতুন করে আলোচনা শুরু ও একটি স্থায়ী শান্তি চুক্তি উপায় খুঁজতে তেহরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। শামসুন নাহার বিনুর রিপোর্ট। Security patrolled Islamabad on Saturday. ইসলামাবাদের শান্তি আলোচনা থমকে যাওয়ায় ইরানে আরও জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্য বিষয়ক 2 মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এই সামরিক অভিযান শুরু হতে পারে আগামী সপ্তাহে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ডোনাল্ড ট্রাম্প। মূলত পাকিস্তানে আয়োজিত শান্তি আলোচনার লক্ষ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। সেখানে দুদেশের শীর্ষ নেতারা এক টেবিলে বসলেও ব্যাপক মতপার্থক্যের কারণে হয়নি কোনো সমঝোতা। এরপর দফায় দফায় শর্ত পাল্টা শর্তের বেড়াজালে আটকে আছে চুক্তি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংবাদ সংস্থা এএফপি জানায়, পূর্ব এশিয়ার দেশ বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তানের জাহাজ চলাচলের পর এবার ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকেও তেহরানের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার থমকে থাকা শান্তি আলোচনা সচল করতে ইরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং দুদেশের মধ্যকার আলোচনাকে এগিয়ে নিতে পাকিস্তান টানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি জানিয়েছেন, তারা ওয়াশিংটনের কাছ থেকে কিছু বার্তা পেয়েছেন, যা থেকে স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে এর আগে ইরানের দেওয়া একটি পাল্টা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বর্তমান যুদ্ধ বিরতিটি কার্যত লাইভ সাপোর্টে রয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ওয়াশিংটনের উচিত শান্তির স্বার্থে তেহরানের প্রস্তাব মেনে নেওয়া, অন্যথায় তাদের চরম ব্যর্থতার মুখোমুখি হতে হবে। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। মন্ত্রিসভার একজন সদস্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন, তবে তিনি তা নিজের শর্তে করতে চান। সূত্রটি জানায়, তিনি বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতির বিশৃঙ্খলা দীর্ঘদিন টেকসই নয়, তবে তিনি মর্যাদার সঙ্গে এবং নিজের পছন্দমতো সময়ে সরে দাঁড়াতে চান। এজন্য তিনি একটি সময়সূচি ঘোষণা করবেন। ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে বর্তমানে সংকটে পড়েছে যুক্তরাজ্যের লেবার সরকার। পিটার মেন্ডেলসনের নিয়োগ এবং শিশু যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক, স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফল, সব মিলিয়ে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। সর্বশেষ ধাক্কা আসে স্টারমার মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের মাধ্যমে। শনিবার স্ট্রিটিং জানান, ভবিষ্যতে লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে তিনি স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজের প্রার্থিতা তুলে ধরবেন। ভাষণে তিনি স্টারমারকে দ্রুত সরে দাঁড়ানোর জন্য একটি সময়সূচি নির্ধারণের আহ্বান জানান।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। গতকাল শহরের কেন্দ্রস্থলে একটি এয়ারপোর্ট রেল লিঙ্ক স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে রেল লাইনের সংযোগস্থলে নিরাপত্তা ব্যারিয়ার নেমে যাওয়ার পর বাসটি সেখানে আটকে পড়ে। এরপর দ্রুতগতির মালবাহী ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর বাসটিতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেন। পরে আহত ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। প্রধানমন্ত্রীর তারেক রহমানের বক্তব্য আংশিকভাবে তুলে ধরে ভিন্ন অর্থে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে তিনি বলেছেন কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না। এমন একটি বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ফটো কার্ড ও পোস্ট ঘিরে শুরু হয় বিভ্রান্তি। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। শামসুন নাহার বিনুর প্রতিবেদন। একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য আংশিকভাবে প্রচার করে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্ট ওয়াচ। ফ্যাক্ট ওয়াচ জানায় কর্ণফুলী টানেল সম্পর্কে নয়, বরং টানেলের উপরে নির্মিত বেশ বিলাসবহুল এবং অপ্রয়োজনীয় স্থাপনা নিয়ে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। সংস্থাটির ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী বলেছিলেন টানেলের উপরে বেশ লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বা ভবন নির্মাণ করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। সেখানে কয়েকশো কোটি টাকা ব্যয় হয়েছে। ফ্যাক্ট ওয়াচ অনুসন্ধান টিম জানায় জাতীয় ও চট্টগ্রামের স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের ফটোকার্ড সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে বক্তব্যটি খণ্ডিতভাবে তুলে ধরে ভিন্ন অর্থে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বলছে ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং বেশ কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে সরকার গঠনের পর বিএনপিকে লক্ষ্য করে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে। দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে ফ্যাক্ট ওয়াচ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে। ফ্যাক্ট ওয়াচ নিয়মিত এসব তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, সংগ্রহ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, চামড়া ব্যবস্থাপনা শুধু ব্যবসায়িক বিষয় নয়, এটি নগর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি জড়িত। বিকেলে সিটি কর্পোরেশন ভবনে পশুর কোরবানির চামড়া ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সরকারি সেবা সংস্থা ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, চামড়া ব্যবস্থাপনা একটি জটিল বিষয়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও এই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সরকার সতর্ক রয়েছে। তিনি বলেন, চামড়া কিভাবে সংরক্ষণ করা যায়, কতদিন পর্যন্ত সংরক্ষণে রাখা সম্ভব, উপজেলা পর্যায় থেকে যেন বিশৃঙ্খলা না ঘটে এবং সংরক্ষণে ব্যবহৃত লবণের দাম সহনীয় রাখা যায়, এসব বিষয়ে ব্যবসায়ীদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি সেবাকে হয়রানি মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূমি সেবা মেলা ২০২৬। আগামী মঙ্গলবার থেকে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে শুরু হবে ৩ দিনব্যাপী এই মেলা। বিকেলে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে প্রেস কনফারেন্সে তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ জেলা ও বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস
কনফারেন্সে বিভাগীয় কমিশনার জানান, আগামী 19 মে থেকে 21 মে দেশব্যাপী বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি অফিসগুলোতে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইন ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ানের কপি, ভূমিহীনদের বন্দোবস্তকৃত খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর সেবা পাওয়া যাবে। এছাড়া 16122 হটলাইন ব্যবহার করে ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ বা জিজ্ঞাসার সমাধান পাওয়া যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনাকে উন্নত করতে প্রত্যেক ইউনিয়নে হেডম্যান থাকার ব্যবস্থা করা হচ্ছে। লোকাল আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি শৃঙ্খলা, বিবাদ মীমাংসারও হচ্ছে ফোকাল পয়েন্ট। তা আমরা কিন্তু তাদের উপর ভরসা করি, তারাই কিন্তু গ্রামের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা সব কিছু ধরে রাখে। ফলে তাদেরকে আমরা একটা অফিস দিতে চাই, এটা আমাদেরও দাবি, আমরা এই দাবিটা তুলে ধরছি। প্রতিটি মৌজা একটা হেডম্যান অফিস থাকবে। কমপক্ষে যদি সেটাও না পারি, অন্তত ইউনিয়ন পরিষদে যেন সমস্ত হেডম্যানদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারি, কারণ মানুষ কেন গিয়ে পায় সেটা। তারপরে তাদেরকে লোকবল দেয়া, হেডম্যানদের কিন্তু আসলে কারবারিতে তাদের কোনো লোকবল নেই অফিসের, সেটাকেও আমরা দেওয়ার চেষ্টা করছি। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্য সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,675.40, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.27 ভাগ কম। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,879.97, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.41 ভাগ কম। আজ 214টি কোম্পানির 73,97,975টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 32,11,94,000 টাকারও বেশি। এর মধ্যে 80টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 111টির কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 89 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 80 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 27 পয়সা, হংকং ডলার 15 টাকা 49 পয়সা, ইউরো 142 টাকা 72 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 61 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 33 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 25 পয়সা, UAE দিরহাম 33 টাকা 02 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 95 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 67 পয়সা, থাই বাথ 3 টাকা 71 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 27 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 01 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে 156 রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও হাতে আছে 7 উইকেট। সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে 278 রানে অল আউট হয় বাংলাদেশ। দ্বিতীয় দিনে টাইগার বোলারদের তোপে 232 রানে গুটিয়ে যায় পাকিস্তান। এতে প্রথম ইনিংস শেষে 46 রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 15 রানে 7 বলে 4 রানে আউট হয় ওপেনার
তানজিদ হাসান তামিম। এরপর মমিনুল হককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মাহমুদুল হাসান জয়। ৭৬ রানের জুটি গড়েন তারা। 50 তুলে নেন জয়। আউট হওয়ার আগে ৬৪ বলে ৫২ রান করেন এই টাইগার ওপেনার। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মমিনুল। তবে দিনের শেষ বেলায় নিজের উইকেট হারান মমিনুল। ৬০ বলে ৩০ রানে ফিরে যান তিনি। এতে ২৬ ওভার ৪ বলে ৩ উইকেটে ১১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত আছেন শান্ত। চট্টগ্রামে শুরু হয়েছে আঞ্চলিক পর্যায়ের নতুন করে স্পোর্টস ২০২৬। জেলা স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে অংশ নিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার জেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড়েরা। আমজাদ হোসেনের প্রতিবেদন। ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান এসব শিশু কিশোররা সমবেত হয়েছেন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর জেলা পর্যায়ের বিজয়ী তারা। তাদের নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে নতুন কুড়ির আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। বালক ও বালিকা বিভাগে ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্টসহ ৮ বিষয়ে লড়ছে তারা। সকালে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, খেলোয়াড়, খেলার বিচারক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ যখন পাবজি এবং বিভিন্ন ধরনের নেশায় আক্রান্ত হয়ে পড়েছিল, সেই সময়ে এই আয়োজন, বিশেষ করে নতুন করে এই আয়োজন তরুণ সমাজের সামনে নতুন একটি আলোকবর্তিকা হিসাবে দাঁড় হয়েছে। আমাদের তরুণ সমাজ নতুনভাবে গতি পেয়েছে। বর্তমান সরকার আসলে শিশু কিশোরদেরকে মাঠে নিয়ে আসতে চায়। ঠিক আমরা যেভাবে বড় হয়েছিলাম এক সময়, এখানে যারা বয়স্ক রয়েছেন তারা যেভাবে সুস্থ শরীর, সুস্থ মন নিয়ে বড় হতে পেরেছি, ঠিক সেই জিনিসটি সরকার চাইছে আবার বাংলাদেশে ফিরে আসুক। তারই একটা ধারাবাহিকতায় ট্যালেন্ট হান্টের জন্য এই নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার কার্যক্রম আমাদের গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র সুস্থ জীবন গড়তে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। বলেন, এই চট্টগ্রাম থেকেই অনেক জাতীয় খেলোয়াড় উঠে এসেছেন। আহ্বান জানান জেলা ক্রীড়া স্টেডিয়াম নিয়ে কাউকে ষড়যন্ত্র না করার। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মাঠ চট্টগ্রামের সমস্ত ইভেন্ট যাতে হয়, এই ধরনের সমস্ত ইভেন্ট এই মাঠেই হবে। এই মাঠ নিয়ে কোনো ষড়যন্ত্র যেন না হয়। অতীতেও আমি এই মাঠ নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে আমরা এখানে রুখে দিয়েছি। আমরা চাই না এই মাঠে শুধুমাত্র ফুটবলকে এস্টাবলিশ করা। এখানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রায় ৬২টা ইভেন্ট এই মাঠে হয়। কাজে আমি মনে করি এই মাঠ নিয়ে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না করে, আমি স্পষ্টভাবে এই কথাটি বলে দিতে চাই। তৃণমূল পর্যায়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের প্রতিভা অন্বেষণে দেশ জুড়ে ৪ স্তরে চলছে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা। উপজেলা, জেলা, আঞ্চলিক পর্যায়ের পর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এ আসর। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন কুড়ি স্পোর্টস এক অনন্য ভূমিকা রাখবে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে।